এটা থেকেই প্রমাণ হচ্ছে বিগত ১৪ বছরে মমতা ক্ষমতা আসার পর গোটা সমাজটাকে কেমন দুর্নীতিতে কলুষিত করেছে তারই একটা প্রতিফলন দেখতে পেলাম কালকে। তারা তাদের যথাযথ ভূমিকা পালন করেননি। যখন পার্থবাবুর পক্ষ থেকে আবেদন করা হয়েছিল যে উনি অসুস্থ, তার জন্য তাকে ওই 5 স্টার হাসপাতালে যেতে হবে চিকিৎসার জন্য, এই তদন্তকারী সংস্থারা কি তার যথাযথ বিরোধিতা করেছেন? স্যার, এবার তাহলে একটা প্রশ্ন উঠছে যে নিয়োগ দুর্নীতির মামলায় আসল দোষীকে? পার্থ চট্টোপাধ্যায় তো ছাড়া পেলে গেলেন, পার্থ চট্টোপাধ্যায়। কালকে অবাক হবেন না যদি দেখা যায় যে মুখ্যমন্ত্রী নিজে পার্থবাবুকে মালা পরিয়ে ডেকে বলছেন, আমি আরেকবার তোমাকে খিচুড়ি রান্না করে খাইয়ে দিচ্ছি, তুমি আবার পদে বসে যাও। ও যদি সত্য কথা বলে কার নির্দেশে এটা করেছে ব্যবস্থা নেয়, তার জন্য যদি ওর উপর কোনো আক্রমণ হয় আমি ওকে সাহায্য করবো। আমাদের কাছে তথ্য আছে তো। আমি তো প্রথম দিন থেকেই বলছি দুর্নীতির মক্ষী রানী কোটা এস বসু রায়চৌধুরীকে কে নিয়োগ করলো, কোন পদ্ধতি মেনে নিয়োগ হলো, এটা তো বললেন না। কারা প্রার্থী নির্বাচন করলেন সেই তথ্য কোথায়, সেই মিনিটস কোথায়? প্রক্রিয়াটাই যদি দুর্নীতিমূলক হয় এবং নির্লজ্জের মতো ২৬০ জনের কথা যদি রাজ্য মেনে নিয়ে থাকে, এর থেকে নির্লজ্জ দুঃখের কি আছে? রাজ্য সরকার মেনে নিচ্ছে আদালতের কাছে যে দুর্নীতি হয়েছে। এজলাসে মামলা চলাকালীন বিরক্ত হতে দেখা গেল বিচারপতি অমৃতা সিনহাকে। আজ অর্থাৎ বুধবার কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের মামলা চলছিল, সেই সময় কোর্টের অন্দরেই হাততালি দিলেন মামলাকারীদের একাংশ। এরপরে বিরক্ত হয়ে বিচারপতি মক্কেলদের বের করে দেন। আপনি মোবাইল বের করে একটি হোয়াটসঅ্যাপ দেখান কোর্টকে, কি দেখিয়েছেন? না, আমাকে একজন বিচার প্রার্থী বোধহয় বা কে দেখালেন, না একজন সহকারী আইনজীবী, যে পরিকল্পনা করেই আসা হয়েছিল যে আজকে বিচারপতিকে এখানে হেনস্থা করা হবে, তেমন একটা ফরওয়ার্ডিং মেসেজ আমি দেখলাম। সেটাই আমি কোর্টকে বললাম, কারণ এই পদ্ধতি আমরা আগেও দেখেছি, এর আগেও দেখেছি আমরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এরকম বিব্রত করার চেষ্টা হয়েছে, বিচারপতি মান্থাকে বিব্রত করার চেষ্টা হয়েছে, বিচারপতি বিশ্বনাথ বসুকে এরকম করার চেষ্টা হয়েছে। সুতরাং একদল তথাকথিত বিচার প্রার্থী যারা দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হয়ে পড়েন, তারা স্বাধীন বিচার প্রক্রিয়াকে ভয় পান এবং সেই জন্যই তাদের মধ্যে একটা প্রবণতা থাকে যে বিচারপতিদের একটু ভয় পাইয়ে দেব। তারই একটা আংশিক প্রতিফলন আজকে কোর্টে দেখা গেল। স্যার, আমরা দেখলাম যে টাকার স্তূপ থেকে জেল মুক্তি। এবার একদম গড়াদের বাইরে ৩ বছর ৩ মাস পর বাড়ির পথে জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায়। যে সিলেকশন প্রসেস একদম ক্যান্সেল হয়ে গেল সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই সিলেকশন প্রসেসে যারা দুর্নীতি করলো তারাই জেলের বাইরে চলে আসে, এরকম। এখন তো তারা জামিন পেয়েছেন। অবশ্য তিনি জামিন আরো আগেই পেয়েছেন, যেদিন থেকে তিনি 5 স্টার হসপিটালে, হোটেল বলে ফেলছিলাম হয়তো তাই। 5 স্টার হসপিটালে তিনি ছিলেন অসুস্থ, এই বাহানা করে। কিন্তু তিনি যে আদৌ অসুস্থ নন সেটা বোঝা গেল যেই মুহূর্তে তিনি জামিনের আদেশ পেলেন, সঙ্গে সঙ্গে তিনি তাজা হয়ে সুস্থ হয়ে বাড়িতে চলে এলেন, অসুবিধা নেই, ঘুরে বেড়াচ্ছেন। অতএব এই অসুস্থতার ভানটা করে, অবশ্য তাদের সামর্থ্য আছে, তারা এরকম নামি দামি হাসপাতালে থাকতেই পারেন, সেখানে প্রায় ৩০০ দিনের উপর ছিলেন। তা এটা তো আমার মনে হচ্ছে যে বিচারকরাই নিজেরা নিজেদের খানিকটা উপহাসের পাত্র করে তুললেন। তদন্তকারী সংস্থারাও তারা যে কতটা ব্যর্থ সেটা প্রমাণ হলো। তারা ইতিপূর্বে চিকিৎসকদের দিয়ে এমন সার্টিফিকেট আনতে পারেননি বা আনার চেষ্টা করেননি যে তিনি তত অসুস্থ নন যে তাকে 5 স্টার হসপিটালে থাকতে হবে। আপনাদের এতদিনের যে একটা সুদীর্ঘ লড়াই, এতদিন ধরে যে লড়াই দিলেন, সেই লড়াই কি কার্যত বৃথা গেল? মূল অপরাধীরা না, না, লড়াই বৃথা কোথায়? লড়াই তো চলছে। লড়াই চলছে। এখন ওখানে ওরা ক্রিমিনাল মামলায় সাজা পাবেন কি পাবেন না সেইটা বিচার প্রক্রিয়া চলছে নিম্ন আদালতে, এবং আমার নিজের ধারণা তারা সাজা পাবেনই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া নিয়ে তো মামলা চলছে। তো আজকেও যেটা মামলা ছিল, কলকাতা হাইকোর্ট ২টি মামলা ছিল। একটি বিচারপতি অমিত সিনহার ঘরে, যেখানে আমরা নতুন যে বিধির ভিত্তিতে নিয়োগ চালু হলো ২০২৫-এ, সে বিধির বৈধতা চ্যালেঞ্জ করেছি। অপরপক্ষ সকলেই তারা খুব আপত্তি করছিলেন যাতে শুনানিটা এই কোর্টে না হয়, কেন তাদের মতে নাকি সুপ্রিম কোর্টে এই ধরনের মামলা পেন্ডিং আছে, যদিও এটা তথ্য নয়, সত্য নয়। যাই হোক, সেটা তারা বলেছেন।
আরেকটি মামলা ছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে, সেখানে ওই ৩২,০০০ প্রাইমারি চাকরি নিয়ে। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা চলছে, আদালতে তো চলছেই, এবং আমি তো চাইবো সামাজিকভাবেও মাঠে ঘাটে লড়াই হওয়া উচিত। কিন্তু সাম্প্রতিক একটি ঘটনা দেখে আমি অত্যন্ত মর্মাহত হলাম, লজ্জিত হলাম যে এই বাংলায় আমি বাস করছি। পার্থ চট্টোপাধ্যায়, যার বিরুদ্ধে টাকা নেওয়ার, দুর্নীতি করার প্রমাণ হয়ে গিয়েছে, সাজা পাওয়াটা বাকি আছে, তিনি যখন জামিনে খালাস পেলেন, তখন তাকে নিয়ে সম্বর্ধনা জানাবার জন্য কিছু মানুষ জড়ো হয়ে পড়লেন, বাইক বাহিনী হয়ে গেল। এরা কারা? এরা পশ্চিমবঙ্গের বাসিন্দা। এই বাংলায়, যেই বাংলার আমরা রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বোস এদের উত্তরাধিকার বলে দাবি করি, সেই বাংলায় একজন দুর্নীতিগ্রস্ত মন্ত্রীকে নিয়ে নাচানাচি কোন জায়গায় পৌঁছে গিয়েছে? এই যে আমি ধারাবাহিকভাবে বলি না যে মমতা ক্ষমতায় এসে গোটা সমাজকেই দুর্নীতিগ্রস্ত করছেন, তারই এটা পরিণতি। আমি যে প্রশ্নটা না করলে নয়, আপনার কথার সূত্র ধরে আমি বলব, সবসময় যুব সমাজের হাতে বই ধরাতে চেয়েছেন বিভিন্ন সময়। রাজা রামমোহন রায়ের কথা বলেছেন, বিভিন্ন যারা অগ্রণী ভূমিকা রেখেছেন আজকের এই মডার্ন বাংলা গঠনেও সেই পূর্বতন সময় থেকে। আমি বলব, আপনি যে কথাটা এক্ষুনি বললেন যে পশ্চিমবঙ্গবাসী ঠিক কোন জায়গাটাতে যাচ্ছে। আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায় ঠিক বেহালায় যখন ঢুকলেন, একটা কথা খুব প্রতিধ্বনিত হচ্ছিল আমাদের কানেও যে আ স্যার আপনি বেহালাবাসীর কাছে ভগবান তুল্য, প্লিজ এমন মন খারাপ করবেন না। কি বলবো? সে বেহালাবাসীরা কারা? তারা সত্যি কি বেহালাবাসী হিসেবে মানুষের কাছে সম্মানের সঙ্গে তাদের পরিচয় দিতে পারবেন? তাহলে বেহালায় বাসী যারা বলছেন, তারা চান যে তাদের নির্বাচিত প্রতিনিধি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে হাজতবাস করবেন এবং তাতে তাদের সম্মাননা বাড়বে, তারা উল্লসিত হবেন। আমি তো আবারও বলছি, এটা থেকেই প্রমাণ হচ্ছে বিগত ১৪ বছরে মমতা ক্ষমতা আসার পর গোটা সমাজটাকে কেমন দুর্নীতিতে কলুষিত করেছে, তারই একটা প্রতিফলন দেখতে পেলাম কালকে। স্যার যে প্রশ্নটা না করলেই নয়, পার্থ চট্টোপাধ্যায় এতদিন ছিলেন আর এন টেগোর হসপিটালে। আপনিও বললেন যে ৩০০ দিন একটা মানুষ হসপিটালাইজড ছিলেন কোথাও গিয়ে। সেইখান থেকে দাঁড়িয়ে একটা প্রশ্ন তো করতেই হয় যে পার্থ চট্টোপাধ্যায় এতদিন জেলে ছিলেন না, তিনি নাকি অসুস্থ ছিলেন। তাহলে যেই ছাড়া পেলেন সঙ্গে, সঙ্গে তিনি কি সুস্থ হয়ে গেলেন? আমি তো বললাম তো যে এটা থেকেই বোঝা যাচ্ছে যে তদন্তকারী সংস্থা তারা তাদের যথাযথ ভূমিকা পালন করেননি। যখন পার্থবাবুর পক্ষ থেকে আবেদন করা হয়েছিল যে উনি অসুস্থ, তার জন্য তাকে ওই 5 স্টার হাসপাতালে যেতে হবে চিকিৎসার জন্য, এই তদন্তকারী সংস্থারা কি তার যথাযথ বিরোধিতা করেছেন? তথ্য দিয়ে? করেননি। স্যার এবার তাহলে একটা প্রশ্ন উঠছে যে নিয়োগ দুর্নীতির মামলায় আসল দোষীকে? পার্থ চট্টোপাধ্যায় তো ছাড়া পেলে গেলেন। পার্থ চট্টোপাধ্যায় নন। গোটা মন্ত্রিসভা, যে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়ে তারা দুর্নীতিগ্রস্তদের চাকরি বাঁচাবার জন্য নতুন পদ তৈরি করার সিদ্ধান্ত নেয় না, এই গোটা মন্ত্রিসভা দুর্নীতিগ্রস্ত। পার্থবাবু হচ্ছে ২ নম্বর, ১ নম্বর থেকে শুরু করে ওই মন্ত্রিসভায় যারা ছিলেন স্বাক্ষর দিয়েছেন সবাই অপরাধী। মুখ্যমন্ত্রীর ভাইজির নাম কার নির্দেশে ঢুকছে বলে আপনার? কার নির্দেশে আমাকে? মুখ্যমন্ত্রীর নির্দেশে। এ নিয়ে কোনো প্রশ্ন আছে নাকি? মুখ্যমন্ত্রীর ভাইঝি হওয়ার জন্য হয়তো তাকে টাকা দিতে হয়নি, কিন্তু এই টাকা দেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ পদ্ধতি এটা চালু হয়েছে তো মুখ্যমন্ত্রীর নির্দেশে। পার্থ চট্টোপাধ্যায় একটা আক্ষেপ করতে দেখা গেল পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি বলছেন যে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছেন দল তাকে সাসপেন্ড করেছে। তার প্রশ্ন যে দলের কোন নিয়ম বলে তাকে সাসপেন্ড করা হয়েছে? চিঠিতে আক্ষেপ ঝরে পড়েছে তার গলা থেকে, এবং পার্থ চট্টোপাধ্যায়ের একটা বক্তব্য ছিল যে একই রকম অভিযোগে অভিযুক্ত দলীয় অনেক নেতার পাশে দল বহুবার দাঁড়িয়েছেন, অথচ তার বেলায় কেন অন্যথা হলো? তো পার্থ এই সত্যি কথাগুলো বলুন। পার্থ তো এখনো সত্য কথা বলছেন না। স্পষ্ট করে বলুন যে তিনি এই দুর্নীতিমূলক নিয়োগ কার নির্দেশে করেছেন, সে কথা বলার সাহস হচ্ছে না কেন? তার তো সে কথাটা বলা উচিত। এবং তিনি জানেন তার দলের সবাই দুর্নীতি করেন এবং দুর্নীতি করলেও তৃণমূলে থাকা যায়, সেটাই তো তিনি বলেছেন। এবং তিনি আদৌ সাসপেন্ডেড হয়েছেন কিনা, তিনি তো, তাকে নোটিশ দেওয়া হয়নি, তিনি খবরের কাগজ থেকে জানতে পেরেছেন। কালকে অবাক হবেন না যদি দেখা যায় যে মুখ্যমন্ত্রী নিজে পার্থবাবুকে মালা পরিয়ে ডেকে বলছেন, আমি আরেকবার তোমাকে খিচুড়ি রান্না করে খাইয়ে দিচ্ছি, তুমি আবার পদে বসে যাও। দেখলেন না একে, আমাদের কি নাম জানো, শোভন চট্টোপাধ্যায়কে?
কারণ বাড়িতে ডেকে খাইয়ে দাইয়ে তাকে নিয়ে এলেন এনকেটিভির, তিনি এলেন দুর্নীতি করার জন্য। যিনি মেয়রের চেয়ারে বসে হাত পেতে টাকা নিচ্ছেন, কতটা সম্মান বৃদ্ধি করেছেন আমাদের বাঙালিদের। ওই চেয়ারে দেশবন্ধু চিত্তরঞ্জন বসেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস বসেছেন, যতীন্দ্র, আমি বাদ দিন, আমি তো কোন ছুট, মানে ওই সমস্ত ঐতিহাসিক ব্যক্তিত্বরা যে চেয়ারে বসে, সেই চেয়ারে বসে টাকা নিচ্ছেন, তাকে কেমন সাদরে ফিরিয়ে আনলেন। প্রশ্ন করতে ইচ্ছা করছে আজকে আপনার কাছে এসে যে তদন্তের স্বার্থে এখন তো পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বাইরে এবং রীতিমতো প্রশাসনিক পদ যেটা ছিল তার, দলের যে মুখ্য সচিবের ভূমিকা ছিল সেই মুখ্য সচিবের ভূমিকা থেকে তাকে বরখাস্ত করা হচ্ছে, আক্ষেপও প্রকাশ করছেন। কোথাও গিয়ে তদন্তের সাথে যদি আপনার সাথে যোগাযোগ করতে চান পার্থ চট্টোপাধ্যায়? পার্থ আমার সঙ্গে যোগাযোগ করবে কেন? আমার সঙ্গে তো যোগাযোগ করবে না। ও যদি সত্য কথা বলে কার নির্দেশে এটা করেছে ব্যবস্থা নেয়, তার জন্য যদি ওর উপর কোনো আক্রমণ হয়, আমি ওকে সাহায্য করব। হ্যাঁ, যদি পার্থ সত্য কথা বলে যে অপরাধটা সংগঠিত হয়েছে কার নির্দেশে। উনি তো হঠাৎ করেননি, ওকে তো নির্দেশ দেওয়া হয়েছিল, সে কথাটা উনি বলছেন না কেন? কে নির্দেশ দিয়েছিল সেটা কি বিধান রঞ্জন ভট্টাচার্য জানে? হ্যাঁ, মুখ্যমন্ত্রী, আমি তো কবে থেকেই বলছি। আমাদের কাছে তথ্য আছে তো। আমি তো প্রথম দিন থেকেই বলছি দুর্নীতির মক্ষী রানী, কিন্তু এদের সামান্যতম সৎসাহসটা নেই। নিজে এত বড় অপদস্থ হলেন, মানুষের কাছে অসম্মানিত হলেন, সামাজিকভাবে অপদস্থ হলেন, তবু সত্যি কথাটা বলতে পারছেন না। যে তথ্যের কথা বলছেন, যে তথ্য আপনাদের কাছে উপজীব্য, সেই তথ্য বাংলার মানুষের কাছে এসে গেছে তো, সেই জন্য তো সমস্ত চাকরি বাতিল হয়েছে। সেখানে তো আমরা বলেছি যে মুখ্যমন্ত্রীর নির্দেশে পার্থ নতুন কমিটি করেছিল, সেই কমিটির লোকেরা সবাই এখন জেলে আছে। ৩০,০০০ চাকরি বাতিল মামলার শুনানিতে রীতিমতো তথ্য দিয়ে দুর্নীতি তত্ত্ব ওড়ালো রাজ্য, অনিয়ম শুধু ৩৬০টি নিয়োগে হয়েছে। সিবিআই তদন্ত শেষে এমনই দাবি করেছে রাজ্যের তরফে দাবি করা হচ্ছে। আমি প্রধান কোর্ট বলবো যে এইটুকুর জন্য ৩২,০০০ চাকরি বাতিল হয়েছে আর এটাকেই দুর্নীতি বলে চিৎকার করা হচ্ছে। রাজ্যের তরফে বলা হচ্ছে যে ২৬৪ জন প্রশিক্ষিতের টেট উত্তীর্ণ মার্কস নিয়ে ত্রুটি আর ৯৬ জন প্রশিক্ষিতর চাকরি বাতিল করেছে বোর্ড নিজেই। ৯৬টি চাকরির সুপারিশ ছিল বোর্ডের তরফে। একই সঙ্গে রাজ্যের দাবি এস বসুরায় কোম্পানি বোর্ডের হয়ে কার্যত ছাপাখানার কাজ করেছে, পরীক্ষার্থীদের নম্বর দিয়েছে পরীক্ষকেরা, সেই নম্বর বা ডেটাগুলো প্রিন্টিং এর কাজ করেছে এস বসুরায় কোম্পানি। কি বলবেন? অর্ধসত্য কথা বলেছেন। আমরা তো সওয়ালের জবাবে সামান্য সময়ে বলেছি, কোটা এস বসু রায়চৌধুরীকে কে নিয়োগ করলো, কোন পদ্ধতি মেনে নিয়োগ হলো, এটা তো বললেন না। এবং কারা প্রার্থী নির্বাচন করলেন সেই তথ্য কোথায়, সেই মিনিটস কোথায়, তা তো দিলেন না। আর প্রশ্ন হচ্ছে, প্রক্রিয়াটাই যদি দুর্নীতিমূলক হয় এবং নির্লজ্জের মতো ২৬০ জনের কথা যদি রাজ্য মেনে নিয়ে থাকে, এর থেকে নির্লজ্জ দুঃখের কি আছে? রাজ্য সরকার মেনে নিচ্ছে আদালতের কাছে যে দুর্নীতি হয়েছে, সংখ্যাটা দিয়ে কি বিচার হবে নাকি? একটা যদি নিয়োগ দুর্নীতিমূলক হয়ে থাকে, তা সব নিয়মটাই বাতিল হয় কেন? প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত। আজকে যে রাজ্য সরকারের যে কনফেশন ছিল ২৬০ জনের কথা যেটা বলছেন, আপনি যেটা সর্বসময় বলছেন যে একজনও যদি দুর্নীতিগ্রস্ত হয় সেক্ষেত্রে সমগ্র পরীক্ষার্থীদেরকে ঠকানো হয়, তাহলে কোথাও গিয়ে আজকে কি আরো সুনির্দিষ্ট হয়ে গেল যে ৩২,০০০? জানি না বিচারপতিরা কিভাবে গ্রহণ করবেন, আমি তো অন্ততপক্ষে আইনি সওয়াল করতে সেটাই মনে করি। ৩২,০০০ চাকরি বাতিল হওয়ার পর। স্যার আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। যে সিএ ফার্মকে দিয়ে প্যানেল পাবলিশ করেছে গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট কি সেই সিএ ফার্মে মানে সিএ ফার্মকে পারমিশন দিয়েছে? এইটা তো প্রশ্ন আসে, এইটা তো আমাদের সওয়াল ছিল, তার তো উত্তর আসেনি। আর যদি দিয়েই থাকে সেক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়া ঠিক কিভাবে হয়েছে প্রশ্ন উঠছে। সেটাই তো আমাদের অভিযোগ, যে কিছুই হয়নি, এভাবেই দুর্নীতি হয়েছে। তাই দুর্নীতির ফলে পুরোটাই বাতিল হওয়া উচিত। আরেকটা প্রশ্ন উঠে এসেছে যে সিএ ফার্ম কিভাবে ওএমআর শিট মূল্যায়ন করে? প্রশ্ন, এগুলো তো প্রশ্ন, এগুলোই দুর্নীতি। আমার শেষ একটা প্রশ্ন রয়েছে সামনে, না করলেই নয় যে পার্থ চট্টোপাধ্যায় একটি কথা বলেছেন, দুটো কথা। সেটা হলো কারো দুটো বউ থাকতে পারে, আমার বউ নেই, বান্ধবী থাকতে পারে না। মন্তব্য ছিল এটা আজকে সংবাদ। কারণ এই সমস্ত ছেদ জিনিস, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা করাটা আমার রুচি বহির্ভূত। মুখ্যমন্ত্রীকে জাপানের ঐতিহ্যপূর্ণ ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সাম্মানিক টিলিট
দিতে পারে, খুঁজে বার করতে হবে আদৌ সে তেমন কোনো বিশ্ববিদ্যালয় আছে কিনা এবং কারা সেই বিশ্ববিদ্যালয় চালান, কারা সিদ্ধান্ত করলেন, অনেক কিছু তথ্য সামনে আসতে হবে। এই যে ৩২,০০০ চাকরি বাতিল মামলা রয়েছে, কি বলবেন? কি হতে চলেছে ৩২,০০০? দেখুন, আমি মনে করি একজন নাগরিক হিসেবে যে রাজ্য সরকার এবং প্রশাসন যতক্ষণ না স্বচ্ছভাবে কাজ করছে ততক্ষণ কোনো রকম দুর্নীতিকে লালন করার ক্ষেত্রে প্রশ্রয় দেওয়া উচিত না।